গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে যখন প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে ব্যস্ত থাকবার কথা, তখন হঠাৎই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগেই ঘোষণা দিয়েছে, শেখ হাসিনা কোনো ধরনের বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুলডোজার কর্মসূচি চলছে ৩২ নম্বরে। আমরা যে উত্তপ্ত রাজনীতির পরিস্থিতি দেখছি, সামনের দিনের সমীকরণ কি হতে যাচ্ছে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী ও রাজনীতিবিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে শেখ হাসিনা যদি কোনো ধরনের বক্তব্য দেয় তাহলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। সেই সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যেমনটি ফেসবুকে পোস্ট করেছেন, বাংলাদেশ আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। সার্বিক বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে তো গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্তি হয়েছে। শুরুতেই বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যা এবং বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘটনাবহুল গণ অভ্যুত্থান যদি বলি আমরা, গত প্রায় ৮০-৯০-১০০ বছরের মধ্যে, সেখানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের পরিবারদেরকে স্মরণ করছি। একটা বিষয় দেখেন যে পৃথিবীতে যখনই কোনো গণ অভ্যুত্থান হয়েছে এবং এই রকম ফ্যাসিবাদী বন্দোবস্তকে পতন করা হয়েছে, এই ধরনের রিয়াকশন কিন্তু আমরা বারবার দেখেছি। আপনি নিকট ভবিষ্যতে দেখেন যে আরব বসন্তের সময় আমরা দেখেছি যে যখন ইজিপ্টে সফলভাবে আরব বসন্ত হয়ে গেল, এরপরে হোসনি মোবারকের যত মূর্তি ছিল সারা মিশর জুড়ে, সেগুলোকে প্রতিবাদকারী জনতা আপনার সেগুলো ভেঙে দিয়েছে। সাদ্দামের সেই বিখ্যাত বাগদাদের মূর্তিটা আপনারা বারবার দেখেছেন যে সাদ্দামের পতনের পর তাকে যখন গ্রেফতার করা হয়, তারপরে কিন্তু তার মূর্তিটা আপনার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তিউনিসিয়াতে দেখেছি আপনার বেন আলীর মূর্তি ভেঙে দিয়েছে। ইভেন ইউরোপিয়ান হিস্ট্রিতে যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি জার্মানিতে, ইটালিতে এবং আপনার ৯০-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আপনার লেনিনগ্রাদ থেকে লেনিনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। স্পেনে দেখেছি আপনার ফ্রাঙ্কো, যে স্বৈরশাসক ছিল গত শতাব্দীতে স্পেনের, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। তার কবরের নাম ফলক পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার এবং তার পরিবারের নামে যে রাস্তাঘাট ছিল সেগুলো বদলে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোকে একটা গণ অভ্যুত্থানের যদি হিস্টোরিক ধারাবাহিকতা দেখেন, সাধারণত এই ঘটনাগুলোই ঘটে। এবং আগস্টে আমরা দেখেছি যে শেখ মুজিব, শেখ হাসিনা এবং শেখ পরিবারের যত মূর্তি ছিল সেই মূর্তিগুলো বুলডোজ করে দেওয়া হয়েছে, দেশের মানুষ সেটা করেছেন। এবং একইভাবে দেখেন যে আমাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ প্রচুর প্রপাগান্ডা করা হচ্ছিল আপনার ইন্ডিয়ান গণমাধ্যমে, যে বাংলাদেশ থেকে সব মূর্তি সরিয়ে ফেলছে, ভেঙে ফেলছে মৌলবাদীরা, জঙ্গিরা, তখন কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায় যত ভাস্কর্য আছে, দেখেন তো শেখ পরিবার ছাড়া অন্য কোনো ভাস্কর্য ভাঙা হয়েছে কিনা। তাহলে এইটা যে একটা মৌলবাদী ফেনোমেনা না, এটা যে একটা সেকুলার প্রতিবাদী একটা রেবেলিয়ন ফেনোমেনা, সেটা হিস্টোরিক্যালি বারবার প্রমাণিত একটা ব্যাপার। এবং আপনি দেখেন এই বাস্তবতাটা এখনো বিরাজমান। তো সেই জায়গাতে বুঝতে হবে যে ৬ মাস গণ অভ্যুত্থান এবং গণহত্যার হয়ে গেছে। আওয়ামী লীগ নামক যে মাফিয়া দলটা আছে, জাতীয় পার্টি এবং ১৪ দল, ন্যূনতম অনুশোচনা, ক্ষমা প্রদর্শন করা, জাতির কাছে ভুল স্বীকার করা, মাফ চাওয়া, নরম হওয়া, কোনো কিছু আমরা দেখি নাই। আওয়ামী লীগ এবং তার ১৪ দলীয় সিন্ডিকেটের একজন সাধারণ মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে তাদের টপ লিডার পর্যন্ত যারা আছেন দেশে এবং বিদেশে, তাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা দেখি নাই। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আমার প্রশ্নটি অন্য জায়গায়। আমরা গণ অভ্যুত্থানের ৬ মাস পার করলাম, সরকার কেন এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলো না, বা কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে পারলাম না? ছাত্র জনতার কেন রাজপথে নামতে হলো? দেখেন, সেইটার একটা জায়গা হচ্ছে যে আপনার পলিটিক্যাল পার্টির একটা কনসেনসাসের বিষয় আছে, রাজনৈতিক উদ্যোগের ব্যাপার। যেভাবে দেখেন ১৫ই আগস্ট শোক দিবস পালিত হবে কি হবে না, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক দলের সাথে বৈঠক করে মীমাংসা করা হয়েছিল। কিন্তু সেই জায়গাতে আওয়ামী লীগের রাজনীতি এবং তার নির্বাচন করবার অধিকার থাকা না থাকা নিয়ে
যে কনসেনসাসটা তৈরি করা দরকার ছিল সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে এবং অসংখ্য প্ল্যাটফর্মে আপনার এই বিষয়ে একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা গণতদন্ত কমিশন করা হোক। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে আমাদের রাজনৈতিক দল, অংশীজন যারা আছেন, ছাত্ররা আছেন, পেশাজীবীরা আছেন, তারা সেখানে মতামত দেখ। আমাদের যারা নাগরিক সমাজ আছেন তারা ব্যক্তিগতভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারে। এবং আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু 5, 6, 7টা মতামত আসতে পারে। আমার দৃষ্টিতে একটা মতামত আসতে পারে যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে, জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ইটালিতে ফাসিস্তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু তার দল নিষিদ্ধ করা হয় নাই, তার রাজনীতি রিলেটেড যত বই, পুস্তক, সাহিত্য, সিম্বল, কাপড় চোপড়, পোশাক, ইভেন ধরেন মানে মালা পর্যন্ত তাদের যেগুলো ছিল, হাতের ব্রেসলেট ছিল, সেগুলো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা কি সেই মডেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কিনা? এটার যারা সমালোচক তারা বলছেন যে রাষ্ট্র মানবিক অধিকারের জায়গায়, রাজনৈতিক অধিকারের জায়গাতে 45 থেকে আমরা অনেক সামনে এগিয়ে গেছি। কারণ 48-এ মানবাধিকারের সনদ এসছে সারা দুনিয়াতে, 51-তে কনভেনশন এসছে, জিনেভা কনভেনশন থেকে শুরু করে অন্যান্য কনভেনশন আসছে। সিভিল পলিটিক্যাল রাইটস আমরা এইভাবে ক্ষুব্ধ করতে পারি কিনা, এই সমালোচনাটা আছে। দ্বিতীয় একটা অপশন মতামত আসতে পারে, সেটা হচ্ছে আমরা সাউথ আফ্রিকান মডেলে আওয়ামী লীগকে ডিল করবো কিনা, যে একটা ন্যূনতম মেজর অপরাধগুলোর বিচার হবে। গণহত্যা, গুম, খুন, মানি লন্ডারিং, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, এইরকম 5-7টা মেজর ক্রাইমের বিচার হবে এবং বড় বড় ক্রিমিনালদের আপনি বিচার করবেন। বাকিগুলোতে একটা জেনারেল অ্যামনিস্টিতে নিয়ে আসবেন, সাধারণ ক্ষমার অধীনে এনে সাউথ আফ্রিকান মডেলে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেসে চলে যাব। কারণ আদারওয়াইজ এই বিচার প্রক্রিয়া যদি চলতে থাকে, এটা একসময় আপনার কম্বল বাস্তে গাও যাওয়ার মতো অবস্থা হবে। কারণ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না এমন লোক গত 16 বছরে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। থার্ড একটা মতামত আসতে পারে, সেটা হচ্ছে মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানে আওয়ামী লীগের নেতাদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে বিচার চলছে। এই বিচারে ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভূমিকা কতটুকু ছিল, শেখ হাসিনা কি শুধু ব্যক্তি আকারে বিচার করা হবে, একটা অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিচার করা হবে, না আওয়ামী লীগের নেত্রী আকারে বিচার করা হবে? সেক্ষেত্রে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে দলের ব্যাপারে একটা মতামত দিতে পারে। যদিও আইন সংশোধন করে পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে যে দলকে নিষিদ্ধ করার কোনো শাস্তি সরকার রাখছে না, কিন্তু জাজদের উপর ছেড়ে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল যদি মনে করে, সেক্ষেত্রে একটা মতামত আসতে পারে। চতুর্থত হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের অফিসের কাছে ওপিনিয়ন সিক করতে পারে। এই বাস্তবতায় 16 বছরের আমলনামা খতিয়ান তুলে ধরে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতির ব্যাপারে আমাদের কি মতামত হওয়া উচিত, কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা একটা মতামত হইতে পারে। পঞ্চমত হতে পারে আপনি শুধুমাত্র গত পদস্থ যত নেতা আছে 2009 থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন, যারা মানি লন্ডারিং করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন, শুধুমাত্র তাদেরকে আপনি রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেবেন তদন্ত সাপেক্ষে। বাকিরা আপনার সারফেস লেভেলে চলে আসবে। বাকিদের ব্যাপারে কি হবে? আমরা বলেছি একটা তওবা কমিশন করেন, তাদেরকে পাবলিকলি এসে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো একটা ভুল রাজনীতি তারা করেছে গত 16 বছর, দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাতির কাছে ক্ষমা চাইবে এবং তারা নর্মাল লাইফে ফিরে চলে যাবে। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আওয়ামী লীগ নিষিদ্ধের এই ইস্যুটি নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুনছি, যেখানে বিএনপির বিরোধিতার কথা বলা হচ্ছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, এমনটি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আবার ছাত্র নেতারাও বলছে। আজ আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে। বিএনপি কি সেই অবস্থান থেকে সরে আসলো বলে মনে করেন? দেখেন, এইটা তো ধরেন একজন নেতার বক্তব্য দেখতে পাচ্ছি। প্রবলেম হচ্ছে যে আপনি বিএনপির অনেক নেতারই আওয়ামী লীগ সম্পর্কে ভিন্ন ভিন্ন বক্তব্য দেখেছেন হয়তো গত কয়েক মাসে। বিএনপি মহাসচিবের আগে বলেছিল কোনো দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। অনেক নেতারা বলেছেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। সেজন্যই আমি গণতদন্ত কমিশনের কথা বলেছি যে কমিশনে যদি বিএনপি একটা অফিসিয়াল মতামত দেয়, সেটাকে জাতি ধরে নেবে তার আনুষ্ঠানিক বক্তব্য। কিন্তু ব্যক্তি বিএনপির নেতা কে কি বলছে এবং কন্ট্রাডিক্টরি বক্তব্য দিচ্ছে, সেগুলোকে আপনি খুব সিরিয়াস দলের বক্তব্য আকারে ধরতে পারছি না আমরা সেটা। এই জন্যই আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি গণতদন্ত কমিশন করেন, মতামত নেন। এই মতামতগুলোর ভিত্তি করে আরেকটা মতামত আসতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু
আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাকেও কালেকটিভলি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে আগামী 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, কিন্তু রাজনীতি সে করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে শেখ পরিবারে কেউ রাজনীতি করতে পারবে না, কারণ তাদের নেতৃত্বে বাংলাদেশের লুটপাট, গণহত্যা, হেন কোনো অন্যায় অপরাধ নাই যেগুলো হয় নাই। এখন এই মতামতগুলোর ব্যাপারে আপনি ঐক্যমত তৈরি করবেন কিভাবে? ধরেন এই 6টা 7টা 8টা মতামত আসলো, আমি প্রস্তাব করেছি গণভোটে যাওয়ার জন্য, যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের এই 8টা মত আসছে, দেশবাসী আপনারা কি মনে করেন, দেখেন কোন মতের ব্যাপারে সবচেয়ে বেশি মত আসে এবং রাজনৈতিক দলগুলোর কালেকটিভলি কোন জায়গাতে ওপিনিয়ন নেয়। কারণ এটা এমন একটা হিস্টোরিক সিদ্ধান্ত হবে যেখানে ঐক্যমতটা জরুরি। সরকারও কিন্তু এটি বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন আসলে কিভাবে? আমরা তো জানি যে নিষিদ্ধের বিষয়ে সরকার কিংবা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পদক্ষেপ নিতে হবে। সেই জায়গা থেকে সরকারের অবস্থানকে কৌশলগত অবস্থান হিসেবে বিবেচনা করবেন কিনা? কৌশলগত বলবো না, সরকার সম্ভবত প্রায়োরিটি ফিক্স করতে পারছে না, কারণ সরকার এমন একটা ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে যেখানে টোটাল কাঠামোটা আসলে ফাংশন করছে না। আপনার টোটাল ব্যুরোক্রেসি ভেঙে গেছে, রাষ্ট্রের স্থানীয় প্রশাসন নাই, টোটাল ব্যুরোক্রেসির ভিতরে 80% কোনো না কোনো ফর্মে সিভিল মিলিটারিতে আপনার আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। এই ধরনের একটা রিয়েলিটিতে সরকার কি বাজার নিয়ন্ত্রণ করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করবে? প্রায় 150-র মতো স্যাবোটাজ এবং আন্দোলন তাদেরকে ডিল করতে হয়েছে। আপনি দেখলেন প্রতিবন্ধীরা, অসুস্থ ব্যক্তিরা এসে যমুনা ঘিরে ধরেছে, শেয়ার মার্কেটে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীরা, তারা প্রতিবাদ করছেন তাদের যে করাপ্ট, হাইলি করাপ্ট যে ব্যাংকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে এবং তাকে জেলে পাঠানোর দাবিতে। তিতুমিরের ছেলেমেয়েরা আন্দোলন করছে ইদানিং আপনার কলেজটাকে বিশ্ববিদ্যালয় করবার জন্য, এবং আমরা পত্রিকা দেখলাম এই আন্দোলনের পিছনে গুলশান থানা আওয়ামী লীগের সাবেক নেতা, ছাত্রলীগের তিতুমির কলেজের সভাপতি এবং নেতৃবৃন্দদের ইন্ধন আছে। এখন সরকার আসলে প্রায়োরিটি ফিক্স করতে পারছে না যে কি করবে। আবার ইতিমধ্যে দেখেন যে অনেকগুলো কমিশন কিন্তু গঠিত হয়েছে, আজকে সহ 6টা কমিশনের রিপোর্ট চলে আসছে। আবার সরকার বলছে 15 তারিখ থেকে সে ঐক্যমতের যে কমিশন আছে তার নেতৃত্বে সবার সাথে বসবে। তাহলে এখন সে আসলে কতগুলো কাজ করবে? যেহেতু তার কাজ করবার হ্যান্ড কমে গেছে, তার কোনো স্টেট মেশিনারি তার পক্ষে নাই, সবাই কোনো না কোনো ফর্মে তাকে সাহায্য করছে না, অথবা ইতস্তত করছে, অথবা কাজ স্লো করে দিয়েছে, অথবা কোনো না কোনো ফর্মে তাকে বিব্রত করবার চেষ্টা করছে। সেই জায়গাতে তারা বোধ করছে হয়তো তারা প্রায়োরিটি ফিক্স করতে পারছে না। কিন্তু যেহেতু এটা একটা হিস্টোরিক রিয়ালিটি এবং এটা না করতে পারলে যেটা হবে, আজকের রাতের ঘটনার মতো ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে থাকবে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে ভালো ভাবমূর্তি তৈরি করা অথবা ভালো মেসেজ দেওয়া দেশে এবং বিদেশে আমাদের জন্য সেটা সম্মানজনক হবে না। তাই একটা সিস্টেমের ভিতর থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতির ব্যাপারে একটা কনসেনসাস বেসড ডিসিশনে আসাটা আমাদের জন্য জরুরি। এর বাইরে যেটা ঘটেছে আজকে দেখেন, আজকে দিনটা তো একটা সেন্সিটিভ দিন। আপনার 6 মাস, শত শত মানুষ, বাংলাদেশের ইতিহাসে এত বড় গণহত্যা কখনো হয়নি কয়েক সপ্তাহের ব্যবধানে, মানে হিস্টোরিক ব্রুটালিটি যদি আপনি বলেন। এবং আমরা যারা আন্দোলনের মাঠে ছিলাম, প্রত্যেকটা দিন আমাদের যেভাবে গেছে, প্রতিটা ঘন্টা গেছে, সেই রকম একটা দিনে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি ভারতে বসে এই যে উস্কানিটা দিল যে আজকে ছাত্রলীগের ওয়েবসাইট থেকে অথবা আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে এসে লাইভ বক্তব্য দেবে, এটা খুবই উস্কানিমূলক একটা ঘটনা। আদারওয়াইজ কিন্তু আপনার ছাত্ররা কিন্তু এই কাজের জন্য প্রিপেয়ার ছিল না। তাহলে যিনি দুঃখ প্রকাশ করছেন না, যার বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে, তদন্ত চলছে, বিচারের জন্য বন্দি বিনিময় চুক্তির অধীনে, ইন্টারপোলের অধীনে তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, একের পর এক তার যারা সহযোগীরা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই রকম একটা সময়ে হাসিনার এই মানে উস্কানিমূলক বক্তব্য দিতে আসাটা অনেক বেশি দেশকে অস্থির করে দিয়েছে। তাই আওয়ামী লীগ প্রশ্নে, শেখ পরিবার প্রশ্নে, শেখ হাসিনা প্রশ্নে একটা ঐক্যমত আমাদের ফিউচারের জন্য খুব জরুরি। যে আসলে কি করব, তাকে নিষিদ্ধ করে দিব, বিচার করব। উপদেষ্টা নাহিদ ইসলামও কিন্তু এমনটি বলেছে যে পলাতক হাসিনা আশ্রিত অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে দায় নিতে হবে ভারতকে। ভারতকে দায় নেবে, ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বার্তা দেয়, সে আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথির কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে আলোচনায় আমরা ছিলাম, পলাতক হাসিনা আশ্রিত অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে দায় নিতে হবে ভারতকে, এমনটি বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ভারত কি দায় নেবে, না ভারতীয় গণমাধ্যম আবারও এই ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙচুরকে কেন্দ্র করে অপপ্রচারে লিপ্ত হবে? দেখেন, ভারত দায় অফিসিয়ালি তো নিয়েছে, কারণ ভারত দায়ী ব্যক্তিকেই নিজের দেশে নিয়েছে। তো দায়ী ব্যক্তিকে নিয়ে নেওয়া মানে হচ্ছে ওই দায়ী ব্যক্তির আমলনামাটাকে আসলে বাই ডিফল্ট নিয়ে নিতে হয়। আপনি যখন কোনো চোরকে জেনে শুনে আপনার বাড়িতে আশ্রয় দেন, তখন বাই ডিফল্ট ওই চোরের সকল অপকর্মের দায়ও কিন্তু পার্শিয়ালি আপনাকে নিতে হয়। তো এই জন্য সে মুখে স্বীকার করুক বা না করুক, ভারত যখন চোরকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম খুনিকে, তখন তার 16 বছরের সকল খুনের দায়, গণহত্যার দায়কেও তার দায় নিতে হচ্ছে, সে নেক বা না নেক। ইস্যু হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সে আসলে ভালো সম্পর্ক চায় কিনা। ভারতের 77 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে স্যাডলি তার সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না। একমাত্র ভালো সম্পর্ক ছিল হচ্ছে বাংলাদেশের সাথে, এবং সেটাও গত 24-এর গণ অভ্যুত্থানের পরে সেটা নাই হয়ে গেছে। এখন এই সিচুয়েশনে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সে সম্পর্ক কি আবার নতুন করে বিবেচনা করবে, তার ভুল স্বীকারের জায়গা থেকে সে শিক্ষা নেবে, না সে আসলে এই হস্টিলিটি জারি রাখবে। জারি রাখলে যেটা হবে যে ভারত যে রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছে, আশা করছে, সেই আকাঙ্ক্ষাতে আসলে ঘুরে বালি হবে। কারণ আঞ্চলিক পরাশক্তি হবার জন্য যে তার ন্যূনতম প্রতিবেশীদের কাছে তার যে গ্রহণযোগ্যতা থাকার কথা ছিল, সেটা আসলে নাই। এই জন্য ভারত আসলে রাষ্ট্র হিসেবে যে ভেঙে যাচ্ছে নিজের ভিতর থেকে, এবং সে নিজে যে ক্র্যাক করতেছে একের পর এক, এবং তার অর্থনীতির অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা, তার ভঙ্গুর অর্থনীতির অবস্থা। আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো না, হাজার হাজার ইন্ডিয়ানদেরকে তার সে ট্রাম্প তাড়িয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে আপনার শুধু বাংলাদেশেরটা তো ক্যান্সেল করে নাই, সারা দুনিয়ারটা করেছে, ভারতেরটাও করেছে ট্রাম্প। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, যেখানে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবার কথা, সেখানে শেখ হাসিনা দুঃসাহস দেখাচ্ছে ভার্চুয়ালি বক্তব্য দেবার। সে বিষয়টা নিয়ে আলোচনা করতেই চাই। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই ধানমন্ডি ৩২ নম্বরে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছে যুক্ত হতে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি নিশ্চয় অবগত আছেন, আজ প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। আমরা উল্লেখযোগ্য সুপারিশগুলো আলোচনা আনতে চাই, জানতে চাই আপনার মূল্যায়ন। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথির কাছে। ব্যারিস্টার ফুয়াদ, জনপ্রশাসন সংস্কার কমিশনের কয়েকটি উল্লেখযোগ্য সুপারিশ যদি তুলে ধরি, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে, সেই সঙ্গে কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশ করা হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ, মন্ত্রণালয় কমিয়ে 25টি করার সুপারিশ। আপনার মূল্যায়ন জানতে চাই বিষয়গুলোকে নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমি মূল্যায়নগুলো পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে একজন আমলার চোখ দিয়ে রাষ্ট্রকে দেখলে যেমনটা হয় আর কি, রাষ্ট্র আসলে আমলার মতো না আর কি। রাষ্ট্রকে পলিটিক্যাল এন্টিটি হিসেবে দেখার একটা শর্টকামিংস এখানে আছে, যে এই রাষ্ট্রটা ধরেন একটা কলোনিয়াল মডেলের অ্যাডমিনিস্ট্রেশন আমরা ইনহেরিট করেছি, কিন্তু আমাদের ৭১-এর যুদ্ধে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই রাষ্ট্রটাকে আমরা রিপাবলিক করতে চাই, জনগণের রাষ্ট্র বানাতে চাই। তাহলে জনগণের রাষ্ট্র বানাতে হলে আপনাকে দেখতে হবে যে আপনার রাষ্ট্রের সভরেন্টি, সিকিউরিটির সমস্যা কোথায়। আমরা যখন 4টা প্রভিন্সের কথা বলি, অথবা আরও বিভাগগুলোকে প্রভিন্স করার একটা দাবি হিস্টোরিক্যালি করেছে জাসদ 70-এর দশকে, যুদ্ধের পরে যখন দল হয় তখন তারা ঐতিহাসিকভাবে তাদের আছে, এবং এখনও দেখবেন বর্তমানে জাসদ যেটা গণতন্ত্র মঞ্চের অংশ আছে, তাদের কিন্তু অফিসিয়াল ম্যান্ডেট আছে, এরকম মানে বক্তব্য আছে যে তারা বাংলাদেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দেখতে চায়। এটার প্রবলেম হচ্ছে যে আমার দেশ অনেক ছোট, এত ছোট দেশে প্রভিন্স করার কোনো প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না। আর আমার দেশের প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভারতের মতো একটা রাষ্ট্রকে সাপেক্ষে রেখে, কারণ যেই রাষ্ট্র আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার সীমান্তকে ন্যূনতম শ্রদ্ধা সম্মান করে না, সেই রাষ্ট্র সাপেক্ষে আমি প্রভিন্স করার আইডিয়া নিতে পারি না, এটা প্র্যাকটিক্যাল না। আমার যেটা দরকার, খুব পাওয়ারফুল সেন্ট্রাল গভর্নমেন্ট দরকার,
কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল ডিসেন্ট্রালাইজ সার্ভিস দরকার। দুইটা জিনিস, একটা রাষ্ট্র কি করে তার নাগরিকদের জায়গা থেকে, একটা হচ্ছে তাকে শাসন করতে হয়। তাকে শাসন করতে কি লাগে? আপনার শাসন করতে টাকা লাগে, শাসন করতে অথরিটি লাগে, এবং এটার বিনিময়ে যারা শাসন করেন তাদেরকে সেবা দিতে হয়। তাহলে আমার কেন্দ্রের একটা শক্তিশালী সরকার লাগবে। সে কি করবে? আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সীমান্ত, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবে। আর আমার একটা স্থানীয় প্রশাসন থাকবে যে হচ্ছে রেভিনিউ কালেকশন করবে আর হচ্ছে আমার সেবাটা দেবে। এটা হচ্ছে তার কাজ। আমাদের রাষ্ট্রের কাঠামোটা সিরিয়াসলি ওভারহোলিং করা দরকার। যেই মডেলকে সামনে রেখে তারা প্রস্তাবনা করেছেন সেটা আসলে ফ্যাকচুয়াল এবং কারেক্ট না আর কি। আপনি দেখেন আমাদের গ্রামে কি হচ্ছে। একজন গ্রামের নাগরিক তিনি তার ওয়ার্ডের জন্য ভোট দেন, তার ওয়ার্ডের মেম্বার কে হবে, এবং এই ওয়ার্ডের মেম্বারে সে দুইটা ভোট দেয়। একটা হচ্ছে পুরুষ মেম্বারের জন্য ভোট দেয়, মহিলা মেম্বারের জন্য ভোট দেয়। তিনটা ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার আছে। একই লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য ভোট দেয়। একই লোক উপজেলা পরিষদের চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য ভোট দেয়। এবং আপনি যদি ইউনিয়ন পরিষদের কার্যাবলী পড়েন, তার ক্ষমতা, এখতিয়ার, সেবার বিষয়গুলো পড়েন, এবং আপনি যদি উপজেলারটা পড়েন, পৌরসভারটা পড়েন, আপনি দেখবেন যে ওভারল্যাপ করছে একজনের সাথে আরেকজন। তাহলে একটা সেবা দেবার জন্য আমি কয়জনকে ভোট দিব? তাহলে আমরা বোধ করছি যে আসলে বাংলাদেশ রাষ্ট্রে এতগুলো স্থানীয় প্রশাসন থাকবার কোনো প্রয়োজন নাই। আপনার ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত এতগুলো ইউনিটের দরকার নাই, একটা সিঙ্গেল ইউনিট দরকার। সেক্ষেত্রে 43টি মন্ত্রণালয় থেকে কমিয়ে 25টি করার সুপারিশ করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, মন্ত্রণালয় বিষয় না, বিষয় হচ্ছে আপনি যে সার্ভিস ডেলিভারিটা কি করছেন। যে রাষ্ট্রের সার্ভিস ডেলিভারি করবার জন্য আপনার কয়টা ইউনিট দরকার। এখন সেইখানে আমি তো এখনো সার্ভিসের প্রশ্ন রিজলভ করতে পারি নাই। পৃথিবীতে বহু সার্ভিস ডেলিভারি আছে যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে ফেলে, এটা তার কাজ শুধুমাত্র। এটার জন্য আপনার মন্ত্রণালয় লাগে না, এটার জন্য ডাইরেক্টরেট লাগে না। যেমন ধরেন এক্সাম্পল দেই, আপনার যে একটা পার্ক আছে, ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা খেলার মাঠ আছে সরকারি, এটাকে মেনটেন করবার জন্য একজন মন্ত্রীর দরকার আছে? সারা বাংলাদেশে যত মাঠ আছে খেলার মাঠ, এটা মেনটেন করবার জন্য তো মন্ত্রীর দরকার নাই। এটার জন্য আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে গুড এনাফ এটা ডিল করবার জন্য। আপনার ধরেন আমাদের বিভিন্ন অঞ্চলে ধরেন জাহাঙ্গীরনগরে শীতের পাখি আসে, এই শীতের পাখি রক্ষা করবার জন্য কি আমার একজন মন্ত্রীর দরকার আছে? সারা দেশে দরকার নাই। অতএব আমি কি ধরনের সেবা কিভাবে দেব, এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফয়সালা করার ব্যাপার। আমাদের অনেক সেবা আছে যে সেবাগুলোর সাথে আসলে কোনো মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই, কোনো প্রয়োজন নাই। এইটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। সমন্বয়হীনতাই কি আমাদের মূল সমস্যা? কাঠামোগত প্রবলেম আছে, আমরা কাঠামোকে ডিফাইন করতে পারছি না, কোন কাঠামোর কি কাজ সেটা ঠিক করতে পারছি না। আপনি যদি আইন পড়েন, পৌরসভার চেয়ারম্যানেরও যা কাজ, উপজেলা চেয়ারম্যানেরও একই কাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও একই কাজ, সিটি কর্পোরেশন একই কাজ করে, তাহলে আপনার আসলে কাজটা কি? তাহলে এমপির আবার কাজ কি? তাহলে এই যে রাষ্ট্র কাঠামোটা তৈরি করেছে, এই রাষ্ট্র কাঠামোর ভিতরে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে। আপনি দেখেন আমার সংবিধানে বলে দেওয়া আছে যে সকল ইউনিটের মধ্যে নির্বাচিত প্রতিনিধিরা শাসন করবেন। এখন উপজেলা পরিষদ নির্বাচিত হলে পরে টিএনও তার বস, ধরেন টিএনওর বস হচ্ছে উপজেলা চেয়ারম্যান। এখন ডিসির বস কে? ডিসির উপরে আমার নির্বাচিত প্রতিনিধি কে? কারণ একটা জেলাতে তো অনেকজন এমপি থাকে, 3 জন 4 জন 6 জন 9 জন এমপি থাকে। তাহলে কোন এমপি তার বস? তাহলে টেকনিক্যালি আপনার একটা মডেল আছে যে ডিসিএসপি আছে, কিন্তু তার কোনো নির্বাচিত বস নাই। তাহলে ব্রিটিশরা কেন এটা করেছে? ব্রিটিশরা করেছে কলোনিয়াল রুলের জন্য, যে ডিসি ইংলিশম্যান থাকবে, সাদা মানুষটা থাকবে, এসপি সাদা মানুষটা থাকবে, বিভাগীয় তারপর যে কমিশনার আছেন তিনি সাদা মানুষ থাকবেন, আর বাকিরা হচ্ছে এখানকার প্রজারা থাকবেন দায়িত্বে, জমিদাররা, তারপরে হচ্ছে যারা ট্যাক্স কালেকশন করেন, পাইক পেয়াদারা আছে, লাঠিয়াল বাহিনী আছে, এরা থাকবেন। তাহলে আমার কাঠামোটা তো রিপাবলিক কাঠামোটা হয় নাই এখনো, আমার কাঠামোতে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে। আমার এত ইউনিট আসলে দরকার নাই। আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট রাখেন আর একটা ইউনিট রাখেন। আমরা দেখেছি হিসাব করে, যদি আপনি 50,000 নাগরিকের সেবা কেন্দ্র তৈরি করতে চান একটা, তাহলে আপনার প্রায় 5,000 ইউনিট দরকার, আমার 5 থেকে 5,500 ইউনিট দরকার। এই 5,000 ইউনিটের মাধ্যমে আপনি ডিসেন্ট্রালাইজ ফরম্যাটে সেবা প্রদান করবেন।
আপনার এত উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এত ইউনিট আপনার আসলে দরকার নাই। নির্বাচন করতে তো টাকা খরচ হয়। 5টা ইউনিটে আপনি নির্বাচন করার যে খরচ আর একটা ইউনিটে নির্বাচন করার খরচ তো একরকম না। তাহলে এই যে সমন্বয়হীনতা, কে কি কাজ করবে, সার্ভিস ডেলিভারি, অ্যাকাউন্টেবিলিটি সবকিছু নষ্ট হচ্ছে। তাই এই প্রস্তাবনাগুলো আসলে রিয়েলিস্টিক না। এগুলো এখনো এক্সিস্টিং কলোনিয়াল ফ্রেমওয়ার্ক যেটা আছে এটাকে ধরে রেখে একটু কাটপেস্ট করা, এখান থেকে টেবিলটা বিচার ওইখানে বিভাগের নেওয়া। সংস্কার কমিশনের একটি সুপারিশ নিয়ে আপনার মতামত জানতে চাই। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য বিসিএস পরীক্ষার মতো অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন। আপনি নিজে একজন আইনঙ্গনের মানুষ, এই সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা সম্ভব, আপনার পর্যবেক্ষণ? আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টি গত বছর অক্টোবর মাসে আমরা কম্প্রিহেন্সিভ জুডিশিয়াল রিফর্ম, বিচারিক সংস্কারের জন্য 15 দফা প্রস্তাব করেছিলাম। প্রেস কনফারেন্সও করেছি এবং এই প্রস্তাবনাটা আমরা আইন উপদেষ্টাকে পাঠানো, প্রধান বিচারপতিকে দেয়া, অ্যাটর্নি জেনারেলকে দেয়া, এগুলো নিয়ে আমরা দিয়েছি এবং আমরা নিজেরাও এগুলো নিয়ে তর্ক করেছি, প্রচুর আলাপ করেছি। এবং যে যে সংস্কারগুলো ইতিমধ্যে বিচার বিভাগে দেখেছেন, এবি পার্টি এর প্রত্যেকটা সংস্কার অক্টোবর মাসে করেছে। দু একটা বাস্তবায়ন হয়ে গেছে। আপনি দেখেছেন যে বিচারক কিভাবে অ্যাপয়েন্টেড হবে, একটা অর্ডিন্যান্স জারি হয়েছে গত 2 সপ্তাহ আগে এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি। আজকে দেখবেন যে সংস্কারগুলোর কথা আসছে, এর ভিতরে একটা হচ্ছে প্রসিকিউশন সার্ভিস, যেটাকে অ্যাটর্নি সার্ভিস বলা হচ্ছে, যে বাংলাদেশে ফৌজদারি অপরাধের একটা বিশাল অংশ পুলিশ মেনটেন করে, পুলিশই গ্রেফতার করে, পুলিশই তদন্ত করছে, পুলিশই ফৌজদারি অপরাধের ওখানে সাক্ষী দিচ্ছে, পুলিশই বিচারককে বলছে কাকে বেল দিবেন দিবেন না, বেইলেবল অফেন্স কিনা, টোটালটা পুলিশ নিয়ন্ত্রণ করছে। আমরা এর আগে পরামর্শ দিয়েছি পুলিশ গ্রেফতার করা এবং আলামত জব্দ করা পর্যন্ত পুলিশের কাজকে লিমিট করে দিতে হবে। তদন্ত পুলিশ করতে পারবে না, কারণ পুলিশ হচ্ছে তদন্ত করবার মধ্য দিয়ে এই ঘুষ বাণিজ্যে জড়ায়া যায়, যে আপনাকে একটা মিথ্যা মামলায় ঢুকায় দিবি কিনা, অথবা আপনাকে সত্যি অপরাধ করেছেন কিন্তু আপনাকে ঢুকাবে না কারণ আপনার সাথে একটা লেনদেন করবে সে। অতএব তদন্ত থেকে পুলিশকে আলাদা করে ফেলতে হবে। আর বিচারের জন্য আমরা প্রস্তাব করেছিলাম প্রসিকিউশন সার্ভিস করবার জন্য, সেটা তার অ্যাটর্নি সার্ভিস আকারে বলছে। শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। বিএনপি তো নির্বাচন নিয়ে নানামুখী আশঙ্কার কথা শুরু থেকেই বলে আসছে। এবার আমরা দেখলাম জামায়াত ইসলামের নায়েবে আমির বলেছেন নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার নয়, নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশবিরোধী ও 5 আগস্টের চেতনা বিরোধী। রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন নিয়ে কেন আশ্বস্ত হতে পারছে না? আমার মনে হচ্ছে যে দেশে নির্বাচন তো ছিল না আসলে অনেক বছর। বিএনপি জামাতের জায়গা থেকে যদি দেখেন 2001-এর পরে তারা আসলে গ্রহণযোগ্য ভালো নির্বাচন পায় নাই। 2008-এর নির্বাচনটা তো যথেষ্ট প্রশ্নবিদ্ধ নির্বাচন, যদিও বিএনপি জামাত সেখানে অংশগ্রহণ করেছে। তো সেই বাস্তবতায় যারা রাজনৈতিক দল করেন তার যে নিজস্ব জনগোষ্ঠী আছে, তার যে কনস্টিটিউয়েন্সি আছে, তাকে তো একটা ভোটের রাজনীতি, একটা ক্ষমতার রাজনীতিতে আশ্বস্ত করতে হয়, আমরা ক্ষমতায় আসবো, কোনো না কোনো ফর্মে কেউ না কেউ এমপি মন্ত্রী হবে। তো সেই জায়গাতে বিএনপি জামাতের একটা নিজস্ব পলিটিক্স আছে, এটা করবার মধ্যে আসলে কোনো অন্যায় নাই, এটা অ্যাবসলিউটলি পারফেক্ট। এই দলের নেতারাই কিন্তু প্রতিদিন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সফল না হলে দেশে বিপদ ঘনিয়ে আসবে। প্রত্যেকে কিন্তু এই সরকারকে অন করছে। এই সরকার যখন ডাকছে বিভিন্ন মিটিংয়ে, আপনার ফরেন সার্ভিস একাডেমি হোক, যমুনা হোক, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সেখানে সায় দিচ্ছে। তো এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে বিএনপি জামাত অন্তর্বর্তীকালীন সরকার কারোর মধ্যে আসলে কোনো বিভেদ নাই। এইটুক ডেমোক্রেটিক কম্পিটিশন যদি আমাদের না থাকে তাহলে তো আবার গণতন্ত্র ফ্লারিশ করবে না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।